আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপির রাজনীতিতে দুজন মানুষের অবদানের কারণে তার স্বীকৃতি দিল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। সেই দুজন ব্যক্তি কে কে? বিএনপির সাবেক মহাসচিব, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জনাব তারেক রহমান যে যার যার অবদান সে দিতে ভুল করছে না, সেটা কিন্তু পর্যায়ক্রমে অনেকটাই প্রকাশ হচ্ছে। দেখেন, আজকে বিএনপির সবচাইতে দুঃসময় গত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনের সময় যে দুঃসময় কাটিয়েছে, সেই দুঃসময়ের কাণ্ডারি ছিলেন দুজন ব্যক্তি। একজন হচ্ছে মহাসচিব তৎকালীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরেকজন হচ্ছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা তখনকার সময় দেখেছি যে দল যখন নিশ্চুপ, পরিপূর্ণ নিশ্চুপ, মাঠে ময়দানে কোথাও দলের কোনো কার্যক্রম নেই, কিন্তু যে কোনো সময় দলের দুঃসময়ে যখন কেউ ক্যামেরার সামনে এসে কথা বলতেছিল না, পারতেছিল না, ঠিক সেই সময় আমরা এই দুজন ব্যক্তিকে দেখেছি তারা প্রতিনিয়ত দলের পক্ষে বিভিন্ন রকমের ব্রিফিং করতো। যদিও মাঠ পর্যায়ে তাদের সেরকম কোনো কার্যক্রম দেখতাম না, কিন্তু রাজনৈতিক যে পরিভাষাটা বা রাজনৈতিক যে কার্যক্রমটা তারা দুজন ব্যক্তি চালিয়ে যেতেন। একজন মহাসচিব তৎকালীন, একজন ভারপ্রাপ্ত বর্তমানে যে মহাসচিব রুহুল কবির রিজভী। এই দুজন ব্যক্তিকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ যে অবদানটা দেওয়ার কথা, যে স্বীকৃতি স্বরূপ যে আহ, প্রতিদানটা দেওয়ার কথা, সেটা কিন্তু বিএনপির চেয়ারপারসন দিতে কিন্তু ভুল করেনি। আজকে দেখেন যে মহাসচিব নির্বাচন করার ক্ষেত্রে যে একটা নানান রকমের কথা উঠে আসছে, সেখানে সেই জায়গাটা থেকে কিন্তু রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব দেওয়ার জায়গাটা আরো একটু শক্তিশালী করার বা পরিপক্ক করার জন্য তাকে যে কিছু জিনিস দেওয়ার মাধ্যমে তাকে আর একটা শক্ত অবস্থানে বসিয়েছে। সেটা কিভাবে দেখেন, আমি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে পরে যাচ্ছি। রুহুল কবির রিজভীর ব্যাপারটা দেখেন, একজন মানুষকে যখন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে, তখন তার নেতৃত্বে পুরো দলটা চলবে। সেখানে সিনিয়র জুনিয়র একটা ব্যাপার স্যাপার থাকে। তাই প্রথমে জনাব তারেক রহমান তাকে সেই দায়িত্ব দিবে বিদায় তাকে দেখেন দুদিন আগেও তাকে দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন, যাতে করে দলের সাংগঠনিক যে রুলস আছে বা পদ পদবি আছে, সেক্ষেত্রে ভারসাম্য রক্ষা করার জন্য যেন রুহুল কবির রিজভীকে কেউ যেন অমান্য না করতে পারে। যার কারণে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে তুলে নিয়ে এসে তাকে কিন্তু স্থায়ী কমিটির সদস্য মানে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর কারণটা কি? যে দলের ভিতরে নেতৃত্ব দিতে গেলে তখন দলের যে ভাইস প্রেসিডেন্ট থাকবে, উপদেষ্টা পরিষদ সদস্য থাকবে এবং সাথে সাথে যুগ্ম মহাসচিব যারা থাকবে, তার চেইন অফ কমান্ড যেন কেউ অমান্য না করতে পারে। যার কারণে তাকে স্বীকৃতি স্বরূপ প্রথমে স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করেছে। এরপরে দলের যখন মহাসচিব, বর্তমান যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেই রাষ্ট্রপতি যখন সেই পদটাকে ছেড়ে দেয়, সেই পদটা মহাসচিবের পদটা শূন্য হয়ে যায়, তাকে রুহুল কবির রিজভীকে সেখানে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেখছেন, জনাব তারেক রহমানের সাংগঠনিক যে রুলস এবং সাংগঠনিক যে তৎপরতার কারণে যার যে অবদানটা, সেই অবদানটা কত শক্তিশালী এবং মজবুত করার জন্য আজকে রুহুল কবির রিজভীকে সেই সমস্ত জায়গা থেকে প্রতিষ্ঠিত করে তাকে কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে। এটা নিশ্চয় তার কাজের স্বীকৃতি স্বরূপ। কারণ যখন দেখেছি যে গত ১৭ বছর এই বিএনপির নেতৃত্বে ক্যামেরার সামনে এসে কেউ কথা বলতে পারেনি, ঠিক সেই সময় আমরা দেখেছি রাতে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে সেই পল্টনে পার্টি অফিস থেকে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতেন। কখনো কখনো সাংবাদিকের সাথে কথা বলতে পারতেন না, ভিডিও কলে মাধ্যমে বার্তা দিয়ে দিতেন, লুকিয়ে লুকিয়ে থেকে বিভিন্ন জায়গা থেকে একটা পরিস্থিতি আমরা দেখেছি তার। ওই সময় কিন্তু দলের কেউ ছিল না। চেয়ারপারসন যিনি ছিলেন বেগম খালেদা জিয়া অসুস্থ, পরে কারাবরণ, যার কারণে কেউ নেতৃত্ব দেওয়ার জায়গা ছিল না। এবং বর্তমানে যিনি চেয়ারপারসন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নির্বাসনে ছিলেন লন্ডনে, সেখান থেকে দলের নেতৃত্ব দিতেন। কিন্তু মাঠে ময়দানে থেকে আজকে যে অবস্থান তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে রুহুল কবির রিজভী তার সর্বোচ্চ চেষ্টা করেছে দলকে সুসংগঠিত করার জন্য এবং দলের কার্যক্রম চালানোর জন্য। আজকে সেই অবদানটা তিনি, সেই স্বীকৃতিটা তিনি পেয়ে গেছেন। আমি দলকে স্বাগত জানাই এবং দলের চেয়ারপারসনকেও স্বাগত জানাই, ধন্যবাদও জানাই সেই সাথে সাথে, যে এত বড় অবদানটা তাকে দেওয়ার সে উপযুক্ত একজন ব্যক্তি। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি যে তার মতো একজন ব্যক্তিকে আজকে এই দলের সর্বোচ্চ সেকেন্ড ইন কমান্ডে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা তিনি ছাড়া আমি মনে করি দলের মধ্যে আর কেউ এই মুহূর্তে উপযুক্ত না। এবার আসেন মহাসচিব থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্বীকৃতিটা কিভাবে দিছে দেখেন। আমরা শুরু থেকে দেখতে আসছি, যখন তারেক রহমান দেশে যখন আসলেন, তারপর থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি শ্রদ্ধা থেকে শুরু করে, সম্মান থেকে শুরু করে, যা যেখানে যে অবস্থায় রাখা যায় তিনি কিন্তু রাখতেন। একজন চেয়ারপারসন, দলের চেয়ারপারসন হিসেবে দলের মহাসচিবের প্রতি তার যে শ্রদ্ধাবোধ এবং তার প্রতি যে ভক্তি শ্রদ্ধা ছিল, সেটা অবশ্যই একটা দৃষ্টনীয় ছিল।
সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক কথা বলতো যে একজন দলের চেয়ারপারসন সেখানে মহাসচিবকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে যায়, এই যে একটা সম্মান বোধ, আসলে সম্মান দিলে যে সম্মান পাওয়া যায় এটি সবচেয়ে বড় কথা। জনাব তারেক রহমান এই বিষয়টি খুব মাথায় রাখতেন, খেয়াল রাখতেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মায়ের সবচাইতে কাছের এবং বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি ছিলেন, যার কারণে তিনি দীর্ঘ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং মহাসচিবের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। দলের সাথে বেইমানি করে না, গাদ্দারি করে না। তার নামে অনেক কিছু থাকতে পারে, অনেক রিউমার থাকতে পারে, অপপ্রচার থাকতে পারে। সে হয়তো বিগত সরকারের সাথে ব্যালেন্স করে লিয়াজু করে যেভাবে হোক দলটাকে তো টিকে রেখেছে, দলটাকে তো আগে বিক্রি করে দেয় নাই। তার সে কাজের স্বীকৃতি স্বরূপ আজকে সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতি পদ তাকে নির্বাচিত করেছে। আমি মনে করি যে এর চাইতে বড় স্বীকৃতি আর মানে তার জীবনে আর হয়তো বা পায়নি, এটাই সর্বোচ্চ স্বীকৃতি। এবং একজন দলের সাথে যে বিশ্বাসঘাতকতা না করলে, দলের সাথে যদি কেউ যদি লেগে থাকে, তার যে স্বীকৃতি পাওয়া যায় সেটা কিন্তু জনাব তারেক রহমান সেটা বুঝিয়ে দিয়েছেন। দেখেন বিএনপিতে অনেক সিনিয়র পার্সন আছে, এই মহাসচিবের চাইতে অনেক সিনিয়র পার্সন আছে, তারা কিন্তু একটা সময় দল থেকে হারিয়ে গেছে, কারণ তারা বিশ্বাস পায়নি, নির্ভর করতে পারেনি দলের কমান্ডের উপরে, নির্ভর করতে পারেনি দলের উপরে, যে ওদের ভবিষ্যতে হয়তো এই দলটা শেষ হয়ে যাবে, দলের নেতৃত্ব আসতে পারবে না। দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে করতে তারা ক্লান্ত, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্লান্ত হয়নি, তিনি কিন্তু ধরে রেখেছিল দলটাকে, যার কারণে তার কাজের স্বীকৃতি স্বরূপ আজকে অনেকেরই নাম আসছিল রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য, কিন্তু সব কিছুর উপেক্ষা করে জনাব তারেক রহমান তার কাজের স্বীকৃতি দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে আজকে সেই অবদানটা রেখেছে, বা সে কাজের পরিশ্রম যার, সে পরিশ্রমের ফলাফলটা তাকে দিয়েছে। আমার মনে হয় দুজন ব্যক্তিকে দুই জায়গায় সিলেক্ট করে দলের প্রধান হিসেবে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছেন এই মুহূর্তে, আমি যেটা মনে করি। এবং যাকে যে জায়গায় রাখা দরকার, যাকে যে জায়গায় দেওয়া দরকার, তাকে সেই জায়গায় রাখতেছে। যদিও আমাদের অনেক অনেক ব্যক্তিকে নিয়ে আমাদের অনেক মন্তব্য থাকতে পারে, বা অনেক ব্যক্তিকে নিয়ে আমাদের আফসোস থাকতে পারে, কিন্তু ইন্টারনালি অনেক বিষয় যেটা জনাব তারেক রহমান জানে সেটা আমরা জানি না, রাজনৈতিক মহল জানে না। যার যার কাজের প্রাপ্য তাকে বুঝিয়ে দিচ্ছে পর্যায়ক্রমে। দেখেন এই যে আজকে 4 জন মন্ত্রী আবার শপথ বাক্য গ্রহণ করেছে, নতুন করে 4 জনকে মন্ত্রণালয়ে যুক্ত করেছে। ডক্টর মঈন খানকে সেই মহাসচিবের যে মন্ত্রণালয় ছিল সেই দায়িত্ব দিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আসছে, এবং প্রতিমন্ত্রী আরেকজন নিয়োজিত করেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আরেকজনকে নিযুক্ত করছে, আরেকজন যে পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে যে যার যার কাজের অবদান, যার যার কাজের অবদান স্বীকৃতি স্বরূপ তাকে যে সেই সমস্ত প্রাপ্তিগুলো বুঝিয়ে দিচ্ছে জনাব তারেক রহমান, যে দলের সাথে লেগে থাকলে দলের কমান্ডের উপর যদি বিশ্বাস রাখে, বা দলের সাথে যদি দুঃসময় যে কাজকর্ম করেছে তাকে সেই সব প্রাপ্তি দিচ্ছে। এটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছে, যে আসলে বিষয়টিকে হয়তোবা অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারেন যে আসলে যাদের প্রাপ্তি দেওয়ার কথা তাদেরকে অনেকে দিচ্ছে না। আমরা হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে সেই প্রাপ্তি না দেওয়ার কারণে আমাদেরকে আক্ষেপ থাকতে পারে আমাদের ভিতরে, কিন্তু ব্যক্তিগতভাবে আসলে যার যার যে কার্যক্রম ইন্টারনালি যে কর্ম করছে, সে কর্মগুলো আসলে দলের চেন অফ কমান্ডের কাছে আছে, অবশ্যই তথ্যগুলো আছে, তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য থাকতে পারে। আমরা দেখেছি কয়েকদিন আগে স্থায়ী কমিটির সদস্য সেখানে আমানুল্লাহ আমানকে কিন্তু দিয়েছে, স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তো আসলে কাজের স্বীকৃতি যাকে যে জায়গায় দেওয়া দরকার তাকে সেই জায়গায় দিচ্ছে ভাই। দলের সাথে যদি কেউ গাদ্দারি না করে, দলের সাথে যদি তার দলের চেন অফ কমান্ডের সাথে যদি লেগে থাকে, তাহলে স্বীকৃতি একদিন সে পাবেই, এটাই বাস্তবতা। তো দুজন লোককে যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুশি, এবং আপামর জনসাধারণ যারা আছে এবং বিএনপির যারা কর্মীরা আছে, আমার মনে হয় যে তারা অনেকটাই খুশি হয়েছে যে দুজন ব্যক্তিকে তাদের প্রাপ্তি বুঝিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক আসলে আপনারা কি মনে করছেন যে দলের মহাসচিব দীর্ঘদিনের দলকে ধরে রাখার মাধ্যমে যে দলের সাথে যে তার অবদান ছিল, তার সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্য দিয়ে তার যে প্রাপ্তি ছিল সেই প্রাপ্তিটা সে বুঝে পেরেছে, নিশ্চয় সেখানে দিয়ে মত পোষণ করবেন নাকি, অবশ্যই আমি মনে করি। এবং রুহুল কবির রিজভির ব্যাপারটা সেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে, তার ছাত্র জীবন থেকে শুরু করে বিএনপির সাথে সে কিন্তু রাতের অন্ধকারে দিনে দুপুরে যে জায়গায় থেকে পারছে সেই জায়গা থেকে তিনি দলকে সহযোগিতা করছে। দলের যখন কেউ ছিল না মুখপাত্র হিসেবে, তখন সেই মুখপাত্রের দায়িত্ব পালন করছে, তাকে সে কাজের স্বীকৃতি আজকে দিয়েছে। আজকে হয়তো ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, যদি দলের ভালো কাজ করতে পারে হয়তো বা দলের চেয়ারপারসন তাকে সরাসরি মহাসচিবের দায়িত্ব দিয়ে দিতে পারে। সেরকম কার্যক্রমিত করেছে, যেটা আমি ভিডিওর মধ্যে বলেছি যে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করার একমাত্র কারণ হচ্ছে তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব দেবে বিদায়ী, নইলে চেন অফ কমান্ডের একটা ব্যাপার স্যাপার থাকে, যেখানে তাকে ভারপ্রাপ্ত দিলে হয়তো বা হাই কমান্ডের ক্ষেত্রে তাকে তার কমান্ড অনেকে মানতে চাইবে না, কিন্তু এখন তার মানার জন্য সমস্যা নেই, সে একজন স্থায়ী কমিটির সদস্য, একটা দলের সর্বোচ্চ পদবি তার। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন?
আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। সেই সাথে সাথে আজকে ভিডিওতে আমি একটা মনে করেন যে বাড়তি একটা বিষয় নিয়ে কথা বললাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তবে আমার ব্যক্তিগত আবেগ থেকে আমি এই কথাগুলো বলছি, শেয়ার করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।